আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সালেম আব্দুল। বায়োলজি, অ্যাডভান্স বায়োলজির আজকে অন্যতম আরেকটি ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটা একেবারে প্রথম আলোচনায় হচ্ছে নিউরন নিয়ে। আমরা জানি সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটার শুরুতেই তুমি যদি দেখো সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারটার মেইন অংশই হচ্ছে মস্তিষ্ক। মেইন অংশই হচ্ছে মস্তিষ্ক। এই মস্তিষ্কের গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে গঠন, গাঠনিক ও কার্যকরী একক একক হচ্ছে নিউরন। এই জিনিসটাই হচ্ছে একটা নিউরন। এই পুরো জিনিসটাই হচ্ছে একটা নিউরন। এই নিউরন নিয়ে আমরা আজকে কথা বলবো। নিউরন। তো চলো আমরা শুরু করি। একটা নিউরনের মধ্যে প্রধানত দুইটা অংশ থাকে। একটা নিউরনের মধ্যে প্রধানত দুইটি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে কোষ দেহ। প্রথম অংশ হচ্ছে কোষ দেহ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রলম্বিত অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশ আবার দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে অ্যাক্সন। একটা হচ্ছে অ্যাক্সন। তার মানে আমরা মূলত কয়টা অংশ পাইলাম? মূলত প্রথম একটা অংশ যেটা পাইছি সেটা হচ্ছে কোষ দেহ। এই দ্বিতীয় অংশ প্রলম্বিত অংশের মধ্যে ডেনড্রাইট এবং অ্যাক্সন। মূলত এই তিনটা অংশ আমরা পাইলাম। এই তিনটা অংশের দিকে যদি আমি একটু খেয়াল করি তাহলে তুমি দেখবা আমি যে সবুজ কালি দিয়ে যে চিত্রটা আঁকছি, এই মাঝখানের এই চিত্রটা, এই পুরোটাই হচ্ছে কোষ দেহ। এই পুরোটাই হচ্ছে কোষ দেহ। আর প্রলম্বিত অংশ হচ্ছে নীল কালি দিয়ে লেখা, সবুজ কালি দিয়ে লেখা আঁকা, এটা হচ্ছে কি কোষ দেহ। আর প্রলম্বিত অংশ হচ্ছে নীল কালি দিয়ে আঁকা। অর্থাৎ এই দিকের কিছু অংশ এবং নিচের অংশ, এটা হচ্ছে প্রলম্বিত অংশ, নীল কালি দিয়ে লেখা। ঠিক আছে, প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশের মধ্যে উপরের যে অংশগুলো দেখতেছো, এই যে অংশগুলা, এদিকে একটা, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, অর্থাৎ কাটা আকৃতির বা গাছের মতো যে অংশগুলা, সেগুলোকে বলা হয় ডেনড্রাইট। আর এখান থেকে একটু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশ, সেটা হচ্ছে অ্যাক্সন। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ওই যে সবুজ অংশ যেটা, সেটা হচ্ছে কোষ দেহ। আর উপরের যে অংশগুলো সেগুলো হচ্ছে ডেনড্রাইট। এবং নিচের এই এখান থেকে শুরু করে একেবারে নিচের পর্যন্ত পুরো অংশটা হচ্ছে অ্যাক্সন। এখন এই জিনিসটা আমি একটু ভালো মতো চিহ্নিত করে দেখাই এবং শুরু থেকে বলি কি কি আছে এখানে। দেখো, প্রথমত আমরা যে অংশটা দেখতেছি সেটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহ নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে এই কোষ দেহের মধ্যে কি কি থাকে? কোষ দেহের মধ্যে থাকে একটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষ দেহের মধ্যে থাকে নিউক্লিয়াস। আর কি থাকে? এই যে দানাদার আকৃতির কিছু অংশ দেখা যাচ্ছে, দানাদার আকৃতির এই অংশগুলোকে বলা হয়, এই অংশগুলোকে বলা হয় নিজল দানা। দানাদার আকৃতির যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয় নিজল দানা। এই নিজল দানা মূলত কোন কোন উপাদান দিয়ে তৈরি? এই নিজল দানা মূলত একটা হচ্ছে মুক্ত রাইবোজোম। মুক্ত রাইবোজোম দিয়ে তৈরি। মুক্ত রাইবোজোম। এরপরে আরেকটা অংশ হচ্ছে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজম ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা জানো সবাই যে
মুক্ত রাইবোজোম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিলে যে দানা গঠন করে এটা হচ্ছে নিজল দানা। এই যে এই দানাদার অংশগুলো এগুলোকে বলা হয় নিজল দানা। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। কোষদেহের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে এবং নিজল দানা থাকে। সেই নিজল দানা মুক্ত রাইবোজোম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা গঠিত। এবার আসো কোষ দেহ তো আমাদের গেল। এখন আমরা ডেনড্রাইট নিয়ে কথা বলবো। ডেনড্রাইট, এই ডেনড্রাইট এর মধ্যে আসলে কি থাকে? ডেনড্রাইট, এই ডেনড্রাইট অংশের মধ্যে আসলে কি থাকে আমরা যদি দেখি, তাহলে ডেনড্রাইট অংশের মধ্যে এটা হচ্ছে এক ধরনের প্রলম্বিত অংশ। আমরা জানি এটা হচ্ছে এক ধরনের প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ, এক ধরনের প্রলম্বিত অংশ। দ্বিতীয় কথা হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পৌঁছায়। এই যে কোষ দেহ, কোষ দেহের মধ্যে এখান থেকে উদ্দীপনাটা গ্রহণ করে কোষ দেহের মধ্যে পাঠাবে, কোষ দেহে প্রেরণ করে, উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে। এরপরে আরেক পরবর্তী কথা হচ্ছে এখানের মধ্যে রাইবোজোম বিদ্যমান, রাইবোজোম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিদ্যমান। রাইবোজোম, রাইবোজোম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয়েছে রাইবোজোম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যখন কোষদেহ পড়াচ্ছিলাম, কোষদেহের মধ্যে কি উপাদান ছিল? কোষদেহের মধ্যে ছিল মুক্ত রাইবোজোম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষদেহের মধ্যে ছিল এই জিনিসটা, কোষদেহের মধ্যে ছিল মুক্ত রাইবোজোম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ডেনড্রাইটের মধ্যে আছে, ডেনড্রাইটের মধ্যে আছে রাইবোজোম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষদেহের মধ্যে আছে মুক্ত রাইবোজোম আর এখানে আছে রাইবোজোম। কোষদেহের মধ্যে আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এখানের মধ্যে আছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জিনিসটা একটু খুব ভালো মতোই মাথায় রাখতে হবে, কোথায় মসৃণ এন্ডোপ্লাজমিক, কোথায় অমসৃণ, কোথায় মুক্ত রাইবোজোম এবং কোথায় রাইবোজোম। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরপর আসো এই যে একজন যে প্রান্তটা, উপরের প্রান্ত সম্পর্কে আমরা পড়ে ফেলছি অলরেডি, উপরের প্রান্ত সম্পর্কে আমরা পড়ে ফেলছি, ডান। এরপর নিচের প্রান্তটা সম্পর্কে আমরা পড়বো। এই নিচের প্রান্ত পুরোটাকেই বলা হয় একজন, পুরোটাকেই বলা হয় একজন। এখন দেখো এই পুরোটা একজন, এই পুরো একজনের মধ্যে কি কি পার্ট রয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি। প্রথমত এখানের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে সমস্যা নাই, নিউক্লিয়াস। এই যে একজন যে আমি বলতেছি, আসলে একজনটা কোনটা? একজনটা হচ্ছে এই নীল কালার দিয়ে আমি যে দাগটা টানছিলাম এখান থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত, নীল কালারের যে মাথাটা একেবারে লাস্ট পর্যন্ত, এই নীল কালার এদিকে দুইটা অংশ আবার বিভক্ত হয়ে এরকম পর্যন্ত হয়ে গেছে। এই নীল কালার অংশটা হচ্ছে একজন, এই নীল কালারের অংশটা হচ্ছে একজন। এই যে উপরে যে দানাদার কালো আকৃতির যে গঠনটা তুমি দেখতেছো, এই প্রত্যেকটা হচ্ছে নিউক্লিয়াস, সবগুলো হচ্ছে নিউক্লিয়াস। আর এটা হচ্ছে নীল কালার যেটা দিছি এটা হচ্ছে একজন। এবার দেখো এই যে লাল কালি দিয়ে আমি যে দাগটা আঁকছি, লাল কালি দিয়ে আমি যে চিত্রটা আঁকছি, এই লাল কালির অংশটা হচ্ছে নিউরিলেমা, লাল কালির অংশটা হচ্ছে নিউরিলেমা। এবং এই যে লাল কালির ভেতরের আরেকটা অংশ আছে, এই লাল কালির ভিতরে এটা যদি নিউরিলেমা হয় তাহলে এই এই জায়গাটাও নিউরিলেমা হবে। এই যে নিউরিলেমা এবং একজনের মাঝখানে আরো একটা অংশ আছে, নিউরিলেমা এবং একজনের মাঝখানে আরো একটা অংশ আছে, ওই অংশটাকে বলা হয়, ওই অংশটাকে বলা হয় মায়েলিন শীথ, মায়েলিন শীথ।
মাইলিন শীট, এই অংশটাকে বলা হয় মাইলিন শীট। এই যে নিউরিলামা এবং মাইলিন শীট নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে এই দুইটা অংশই কিন্তু সোয়ান কোষ দিয়ে গঠিত। সোয়ান সেল, সোয়ান কোষ দিয়ে গঠিত। সোয়ান এক ধরনের কোষ, সোয়ান কোষ দিয়ে গঠিত, সোয়ান কোষ দ্বারা গঠিত, সোয়ান সেল। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, তার মানে মূল বিষয়টা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এটা যদি থাকে উপরে একজন, একজনের উপরে একটা আবরণ থাকে, একজনের উপরে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হয় মাইলিন শীট। এই মাইলিন শীটের উপরে আরো একটা আবরণ থাকে, সেটাকে বলা হয় নিউরিলামা, এটাকে বলা হয় নিউরিলামা। আশা করি বিষয়টা বোঝা গেছে। একজনের উপরের আবরণকে বলা হয় মাইলিন শীট এবং মাইলিন শীটের উপরের আবরণকে বলা হয় নিউরিলামা। তার মানে নিউরিলামা এবং একজনের মাঝখানে মাইলিন শীট, মাইলিন শীটের নিচের অংশ একজন, মাইলিন শীটের উপরের অংশ নিউরিলামা, একজনের উপরের অংশ মাইলিন শীট। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আগে একজন, আগে একজন, তারপরে মাইলিন শীট, এরপরে উপরে নিউরিলামা। আগে একজন, তারপর মাইলিন শীট, উপরে নিউরিলামা। আশা করি জিনিসটা বোঝা গেছে। এরপরে আরেকটা অংশ আমরা দেখি এই জায়গায়, এটা হচ্ছে এই যে খালি অংশটা, খালি জায়গা, এই যে খালি জায়গা একটা আছে না, মাইলিন শীট এবং নিউরিলামা পুরো জায়গা জুড়ে আছে, কিন্তু মাঝখানে কিছু খালি জায়গা আছে, মাঝখানে কিছু খালি জায়গা আছে, মাঝখানে কিছু খালি জায়গা আছে, যে জায়গা জুড়ে আসলে, যে জায়গা জুড়ে আসলে কি থাকে না, মাইলিন শীটও থাকে না, নিউরিলামার আবরণও থাকে না, শুধুমাত্র একজন বিদ্যমান। দেখো, শুধুমাত্র এই এই অঞ্চল জুড়ে, এই অঞ্চল, এদিকে এদিকে এই জায়গায়, এই জায়গায় মাঝখানে করে একটু ফাঁকা জায়গা আছে, তোমরা বইয়ের মধ্যেও দেখবা মাঝখানে করে একটু খালি জায়গা আছে, যেখানের মধ্যে আসলে শুধুমাত্র একজন বিদ্যমান থাকে, শুধুমাত্র একজন বিদ্যমান থাকে, এরকম, এরকম, মানে এই জায়গায়, এটা এটা এখানে এখানে মনে করো মাইলিন শীট আছে বা নিউরিলেমা আছে, শুধুমাত্র এই জায়গায়, এই জায়গায় এসে একটা ফাঁকা জায়গা থাকে। সব জায়গায় এরকম আছে, এই জায়গায় এসে ফাঁকা জায়গা থাকে, কিছুক্ষণ পর একটা খালি জায়গা থাকে, সামান্য অংশ। এই খালি জায়গাটাকে বলা হয়, এই খালি জায়গাটাকে বলা হয় রেনবিয়ারের পর্ব। এই খালি জায়গাটাকে বলা হয় রেনবিয়ার নব বা রেনবিয়ারের পর্ব। রেনবিয়ার নব, রেনবিয়ার পর্ব বা রেনবিয়ারের নব, রেনবিয়ারের নব। এরপরে এরপর যে অংশটা আছে, এটা হচ্ছে এই জায়গা থেকে দুইটা শাখা বের হয়ে গেছে। দেখো, এই জায়গা থেকে দুইটা শাখা বের হয়ে গেছে। দুইটা শাখা বের হওয়ার যে জায়গাটা, এই দুইটা শাখা বের হওয়াকে বলা হয় কোলেটারাল শাখা, কোলেটারাল শাখা, কোলেটারাল শাখা। এই যে দুইটা শাখা যে বের হয়ে গেছে, প্রথমে একজন ছিল একটা, দুইটা শাখায় বের হয়ে গেছে, সেটাকে বলা হয় কোলেটারাল শাখা, কোলেটারাল শাখা। এবার আসো, এবার আসো একদম লাস্ট টপিকের মধ্যে আমরা চলে আসছি, সেটা হচ্ছে এই যে অংশটা, এই লাস্ট যে অংশটা আমি দেখালাম, এই লাস্ট অংশটাকে যদি আমি এই জায়গায় করে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই লাস্ট অংশটাকে যদি আমি লিখি একটু, লাস্ট অংশটা এটাও কিন্তু একটা একজনের অংশ। এই অংশটা কিরকম দেখাচ্ছে, এই অংশটা অনেকটা এরকম দেখাচ্ছে, অনেকটা এরকম, অনেকটা এরকম দেখাচ্ছে, অনেকটা এরকম দেখাচ্ছে। এই অংশটা আমি এই জায়গায় লিখলাম। আচ্ছা ঠিক আছে, স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এই স্টার চিহ্নটা এখানে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এই অংশটাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখাগুলোর সৃষ্টি হয়েছে, এগুলাকে বলা হয়, এগুলাকে বলা হয় টেলোডেনড্রিয়া, 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 টেলোডেনড্রিয়া। এই যে ওয়ার্ডটা দেখো, টেলোডেনড্রিয়া, টেলোডেনড্রিয়া হচ্ছে বহু বচন, বহু বচন। এক বচনে টেলোডেনড্রিয়াম, এক বচনে টেলোডেনড্রিয়াম, টেলোডেনড্রিয়াম এক বচনে।
যেহেতু এখানে চারটা আছে, চারটা মানে বহুবচন, সেহেতু এই পুরোটাকেই আমরা বলতেছি টেলোডেন্ড্রিয়া। তার মানে আমরা টেলোডেন্ড্রিয়া শব্দটা ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে টেলোডেন্ড্রিয়া ইউজ করলাম। এখন দেখো, এই যে ডেন্ড্রিয়া মানে হচ্ছে ডেনড্রন, ডেন্ড্রিয়া মানে হচ্ছে ডেনড্রন, ডেন্ড্রিয়া মানে হচ্ছে ডেনড্রন। তার মানে একজনের দুই দিকে যে শাখাগুলো বের হয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। তার মানে ওদিক দিয়ে উপরের যে শাখা বের হয়ে গেছে সেটাকে আমরা বলি ডেনড্রাইট, আর এইদিকে যে শাখাটা সেটাকে বলছি ডেনড্রন বা ডেনড্রিয়া, ডেনড্রাইট বা ডেনড্রন আমরা সেটা বলতেছি। টেলো মানে হচ্ছে টেইল থেকে, টেলো মানে হচ্ছে টেইল থেকে, টেইল মানে হচ্ছে লেজ, টেইল মানে হচ্ছে লেজ। অর্থাৎ আমরা এই জায়গাটাকে যদি আমরা মাথা ধরি, আর নিচের অংশটা হবে লেজ, নিচের অংশটা হবে লেজ, এটা হচ্ছে মাথা, এটা লেজ। তার মানে নামের সাথে মিল রেখে এই নামকরণটা করা হয়েছে। যেহেতু এটা লেজের অংশ, অর্থাৎ পিছনের অংশ, নিচের অংশ, সেহেতু এটাকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। এই যে এই জায়গাটাকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবং এখানের মধ্যে কিছু গোলাকার বস্তু দেখা যায়, এই গোলাকার বস্তুগুলাকে বলা হয় সিন্যাপটিক নব, এই গোলাকার বস্তুগুলাকে বলা হয় সিন্যাপটিক নব, সিন্যাপটিক নব। সিন্যাপটিক নব কি জিনিস, সিন্যাপটিক নবের কাজ কি, এগুলো আমরা পরে করব, শুধুমাত্র এখন নামটা জেনে রাখো এবং এই কথাটা জেনে রাখো, এই যে সিন্যাপটিক নব এবং অন্য অন্য আরেকটা নিউরনের ডেনড্রাইট পরস্পর মিলিত হয়ে সিগন্যাল আদান প্রদান করে, এতটুকু মনে রাখলে হবে। তো আশা করি এই লেকচারটা খুব ভালো মতো বুঝতে পারছো। পরবর্তী লেকচারের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।